আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নবীন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চলছে বললেন প্রধান উপদেষ্টা। অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার। ইভিএমে ভোট দিতে না পারা মানুষ পিআর পদ্ধতি কিভাবে বুঝবে বলে বিএনপির প্রশ্ন। এই পদ্ধতির নির্বাচনের দাবি থেকে সরে আসা উচিত মন্তব্য। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাশকতা রোধে দেশজুড়ে বিশেষ অভিযানে পুলিশ। অনলাইন অফলাইনে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টির শঙ্কা। এবং চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগের সঙ্গে সমন্বিত সচেতনতার তাগিদ। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি নবীন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চালাচ্ছেন তিনি। এর আওতায় অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি বাংলাদেশি শান্তিতে, গৌরবে, স্বাধীনতা এবং মর্যাদায় জীবনযাপন করতে পারবে। চকর মালিথা জানাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থান ও তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে জাতিসংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ মুহূর্ত। যে দেশটা আমরা গড়তে চাই, এটা মুখের ভাষার একতা না, যেটা বললাম বলে গেলাম ওরকম না, গভীরভাবে যেখানে আমাদের তরুণরা শিখে আসবে এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। যে সংস্কার আমাদের দরকার, সেই সংস্কার আরো গভীরের সংস্কার। আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওইটা বোধহয় ওইটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটি আজকের জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। নির্বাচন নিয়েও কথা বলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। We are working to build a broad national consensus around a renewed political system. These are not just words. These are something to be embedded in our heart. One that delivers inclusive, participatory and credible elections. The goal is clear: to establish a society where all Bangladeshis can live in peace, with freedom, with dignity and with pride. প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রের ক্ষমতা যেন আর কখনো তার নিজের জনগণকে দমন, স্তব্ধ বা ধ্বংস করতে ব্যবহৃত না হয়, সেজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আল্লাহ হাফেজ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই ইভিএমে ভোট দিতেই পারেন না, তারা পিআর পদ্ধতি কিভাবে বুঝবেন। তিনি আরও বলেছেন, যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে তাদের সেখান থেকে সরে আসা উচিত। এখনও গুম হওয়া পরিবারের শিশুদের পুনর্বাসন করা হয়নি বলে হতাশা প্রকাশ করেছেন তিনি। রাহুল রায় জানাচ্ছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাস জুড়ে কর্মসূচির অংশ হিসেবে গুম হওয়া পরিবারের শিশুদের নিয়ে অভিনব আয়োজন গণতান্ত্রিক পদযাত্রায় শিশু। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে কর্মসূচির শুরুতে বনানী মাঠ থেকে গুলশান ইউথ ক্লাব পর্যন্ত শিশুদের নিয়ে র্যালি হয়। ছিল নানা আয়োজন। সকালে র্যালি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আমরা আশা করেছিলাম একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড এই গণতন্ত্রের প্রতি, তারা একটা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য। অত্যন্ত দুঃখের কথা, সেই কাজটি ঘটেনি। আমরা সংস্কার চাচ্ছি। যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। পরে প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন মির্জা ফখরুল। দুঃসময়ে শফিউল বারীর মতো নেতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। আলোচনা করেন সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না
তারপরে ইভিএম এ ভোট দেয় না, তার পিয়ার বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে, প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। সংস্কারের জন্য 12টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো ইতিবাচক মন্তব্য করে মির্জা ফখরুল বলেছেন, অন্য বিষয়গুলোতেও দলগুলোর একমত হওয়া উচিত। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দিনভর তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হলেও ঐক্যমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। মঙ্গলবারের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে সংসদে আলোচনা চায় বিএনপি। আর জামায়াত ইসলামী ও এনসিপি সহ সমমনা দলগুলো কমিশনের বৈঠকেই চূড়ান্তের পক্ষে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে একমত, তবে গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন। আজকের আলোচনায় আমরা যেটা দেখতে পাই যে অংশগ্রহণকারী যে সমস্ত দল এবং জোট, তার 3/4 মতো দল এবং জোট কমিশনের প্রস্তাবটা সমর্থন করছে। বিএনপি সহ কয়েকটা দল অন্যান্য অংশগুলিতে তাদের কোনো আপত্তি নেই। কমিটি 5 জন করা, কিভাবে মনোনয়ন হবে সেগুলো, তাদের আপত্তিটা হচ্ছে র্যাঙ্ক চয়েসের জায়গাটাতে। টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশের কথাই বলে যাচ্ছে। দেশে একজন জাতির পিতা নয়, কয়েকজন জাতির পিতা রয়েছে। টাঙ্গাইলে এনসিপির জুলাই পদযাত্রা শেষে দুপুরে স্থানীয় শহীদ মিনারে পথসভায় তিনি এসব কথা বলেন। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় বক্তৃতা করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা পারভিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ অন্যরা। বাংলাদেশের কোনো একজন জাতির পিতা নয়, বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানী। রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যিনি ধর্ম মনে করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে নাশকতার আশঙ্কায় সারা দেশে আজ থেকে 11 দিনের বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। 8ই আগস্ট পর্যন্ত চলবে এই অভিযান। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির পক্ষ থেকে বিভিন্ন শাখায় পাঠানো এক চিঠিতে গ্রেপ্তারি পরোয়ানা অভিযান, মোবাইল টহল জোরদার, গুজব রোধে সাইবার কার্যক্রম অব্যাহত রাখা এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো সহ 6 ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। শাকের আদনান জানাচ্ছেন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে দেশের বিভিন্ন শাখায় পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে 29 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের সময় ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচিতে বাধা দেয়া সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালাতে পারে। হয়তো তাদের কাছে ইন্টেলিজেন্স থাকতে পারে, সেই প্রেক্ষিতে তারা হয়তো অধিকতর সতর্কতার জন্য আমাদেরকে আগে থেকে এটা জানাইছে, সো দ্যাট পুলিশ যে ইউনিটগুলো আছে তারা যেন আরও সক্রিয় থাকে, সজাগ থাকে, যেন কোনো ধরনের নাশকতা বা আমাদের জানমালের বা পাবলিক সেফটি এবং সিকিউরিটির কোনো হ্যাম্পার্ড না হয়। ফেসবুক, ইউটিউব এবং আরও অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো, এই প্ল্যাটফর্মগুলো, ওপেন প্ল্যাটফর্মগুলো, এগুলো ইউজ করেই এটা ধারণা করতেছে যে এটা হতে পারে। এই জন্যই পুলিশি এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি সকলে এটার ব্যাপারে সতর্ক আছে। চিঠিতে আরও বলা হয়, ওই সময়ে সন্দেহজনক ব্যক্তি মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহনে তল্লাশি এবং বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন ও বিমানবন্দরের আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল। সকালে কারাগারে আটক ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ ৩ জনের পক্ষে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন আইনজীবীরা। বুধবার পলাতক ২৪ জন সহ বাকি আসামিদের পক্ষে অব্যাহতি আবেদনের শুনানির জন্য ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। তারা তাদের বক্তব্যে বলেছেন যে শেখ হাসিনার সাথে কারো যোগাযোগ কিভাবে হলো। তারপরে প্রক্টর সাহেব বলেছেন যে তিনার দায়িত্ব প্রক্টোরিয়াল দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, পুলিশের তার উপর কমান্ড নাই। এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। আমরা প্রত্যেকজন আসামি পক্ষের যারা আছেন তাদের স্টেট ডিফেন্স এবং উপস্থিত অন্য আসামি তাদের বক্তব্য উপস্থাপন করার পরে আমরা রিপ্লাই দেব। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মালিক শ্রমিক সমন্বিত সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাজীপুরে অ্যালায়েন্স বিল্ডিং মিটিং অন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড রাইটস অ্যাট লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক আয়োজনে এই শিল্পের অগ্রযাত্রা নিশ্চিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের তাগিদ বিশিষ্টজনদের। আফরোজা হাসি জানাচ্ছেন। বিপুল সম্ভাবনা ও কাঁচামাল নিয়ে যাত্রার ৮ দশক পেরিয়ে এখনও ধুঁকছে চামড়া শিল্প। অপরিণামদর্শী কর্মকাণ্ডে দেশের অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত অবদান, উল্টো কেমিক্যাল মিশ্রিত বর্জ্যের দূষণে বিপন্ন প্রাণ প্রকৃতি। চর্মসহ নানা সংক্রামক রোগে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এমন বাস্তবতায় বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। চামড়া খাতের সংকট কাটিয়ে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের কর্মসূচি। সর্বোচ্চ 13 থেকে 14 প্রকারের কেমিক্যাল এখানে ইউজ করা হয়, কারণ হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিটা এখানে খুব বেশি কস্টলি। কেমিক্যাল ইন্ডাস্ট্রির এই কস্টের কারণে কিন্তু চামড়ার এই সেক্টরটাতে অনেক বেশি ইফেক্টেড হয়। সরকার যদি প্রকৃতপক্ষে উদ্যোগ নেয় এবং তাদেরকে যদি ট্রেনিং করানো হয়, তাহলে তো আমাদের কাঁচামাল দিয়ে আমাদের এই শিল্পটাকে আমরা সমৃদ্ধ করতে পারি। যখন মিডিয়াতে নিউজ হয়, আমাদের প্রশাসন অভিযান চালায়। অভিযান চালানোর পরে কয়েকজন গ্রেফতার হয়, তারপরে ওনাদের জামিন হয়, কিছুদিন বন্ধ থাকে, বাইপাস হয়ে যাচ্ছে জিনিসগুলো। আপনি যতই আলোচনা করতেছেন, আসলে সমস্যার সমাধানের দিকে যাচ্ছে না, সমস্যা আরও খারাপের দিকে যাচ্ছে। এই খাতটাকে আরও বেশি নজরদারিতে আনা যায় এবং সবগুলিতে প্রায় সতর্ক। আমি সচেতন হলে চলবে না, কিন্তু যারা সরাসরি এই ব্যাপারটাকে পরিহার করার ব্যাপারে যাদের ভূমিকা আছে তাদেরকে বেশি উদ্যোগী হতে হবে। শ্রম আইন বাস্তবায়ন সহ সচেতনতা বৃদ্ধিতে জোর দেন বিশিষ্টজনরা। এই চামড়াটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, শিল্পের কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের রপ্তানি আয় যেমন বাড়বে, আমাদের সাধারণ জনগণের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমাদের যে শ্রমিক আছে স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, এরপর তারা বেতন সহ অন্যান্য দাবিতে মানববন্ধন করে থাকে, এরা ধর্মঘট করে। আমাদের তাদের এই স্বাস্থ্যগত বিষয়গুলো, বেতন, এদিকেও নজর দিতে হবে, কাজ করতে হবে। চামড়া শিল্পকে নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারি যদি আমরা এই বৈশ্বিক মানদণ্ড প্লাস হচ্ছে আমাদের নৈতিকতা প্লাস আমাদের এই যে শ্রমিকদের স্বাস্থ্য এবং অন্যান্য পরিবেশ সেগুলো মেনে যদি চলতে পারি, তাহলে আমরা আমাদের যে মেড ইন বাংলাদেশ এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আলোচনা ও পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে কার্যকর উদ্যোগে আন্তর্জাতিক মানদণ্ডের চামড়া শিল্প বিনির্মাণের আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই যে চামড়া শিল্প নিয়ে আজকে যখন কথা বললাম, কথাগুলো কিন্তু আমরা ভুক্তভোগী বলেই কিন্তু বলতে পারছি। ইফল্যান্ড প্ল্যান্টের যেভাবে পরিশোধিত করার কথা ছিল এই বর্জ্যগুলোকে, সেটা করার ক্ষমতা নাই এই যেই প্ল্যান্টটা হয়েছে। আর আমরা যদি মনে করি বিদেশি কেউ এসে আমাদের এই প্রবলেমকে সমাধান করে দিবে, এই সমস্যার সমাধান হয়ে যাবে বিদেশি লোকজনের মাধ্যমে, সেটাও কিন্তু কোনো দিনই আশা করা উচিত না। আমাদের সমস্যার আমাদেরই সমাধান করতে হবে। আইন আছে, আমাদের নানা বিষয়ে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। এবং এই যে আইনের প্রয়োগ নাই, সেই জন্যই কিন্তু নানা ধরনের সমস্যা হচ্ছে। পাশাপাশি আমাদের সচেতনতা, ধর্মীয় শিক্ষা অবশ্যই দিতে হবে, তার পাশাপাশি পরিবেশ প্রকৃতির শিক্ষাটাও দিতে হবে। সরকারকে কিন্তু একটা জোরে সোরে ধাক্কা দিতে হবে এবং
চামড়া শিল্পের সাথে যারা জড়িত তাদেরকেও কিন্তু ধাক্কা দিতে হবে, নড়ে চড়ে বসতে হবে সবাইকে। আসুন আমরা সবাই হাতে হাত রেখে আমরা এই দেশটাকে ভালো রাখার জন্য, এই চামড়া শিল্পকে ভালো রাখার জন্য এগিয়ে আসি। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, ওশি ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এবং গণস্বাস্থ্য কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই, গাজীপুর। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। পক্ষে দুর্ভিক্ষ চলছে বললেন ডোনাল্ড ট্রাম্প। মানবিক সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্রের আরও বেশি সম্পৃক্ত থাকার ঘোষণা। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাধার কারণে বিগত সরকারের আমলে বিএনপি ও জামায়াতের সাথে সম্পর্ক রাখতে পারেনি চীন। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজন ডিক্যাব টকে তিনি আরও বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আশা করে তার দেশ। অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে নিবন্ধিত সব দলের অংশগ্রহণের কথা বলেন চীনের রাষ্ট্রদূত। রোহিঙ্গা সংকট সমাধানে ত্রিপক্ষীয় চেষ্টা, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা, ট্রাম্পের নতুন শুল্ক নীতি, তিস্তা প্রকল্প, মাইলস্টোন দুর্ঘটনা প্রসঙ্গেও কথা বলেন তিনি। Jamaat Islami. As you said, our Communist Party of China. বিএনপি ও জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতারা চীন সফর করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহ্য হল তারা বিভিন্ন বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করে, কিন্তু গত 10 বছরে বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের যোগাযোগ বাধাগ্রস্ত হয়েছে। আমরা মনে করি এখনই সময়। আমরা আমাদের ঐতিহ্য পুনঃস্থাপন করছি। তারাও চাইছে চীনের কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক পর্যালোচনা করতে। Reestablished our tradition, and they also want to have, renew these sort of contacts and visits with Chinese Communist Party. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 10ই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তির পর 31শে আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মঙ্গলবার ইসির দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছিলেন, খসড়া ভোটার তালিকায় যে 44,66,000 নতুন ভোটার যুক্ত হয়েছেন, দ্রুতই এ তালিকা প্রকাশ করা হবে। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার 12,37,32,274 জন। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় প্রকৃতপক্ষে দুর্ভিক্ষ চলছে। স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা প্রদানে এখন থেকে আরও বেশি সম্পৃক্ত থাকবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় চলমান দুর্ভিক্ষের বিষয়টি অস্বীকার করছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, অনাহারের কারণে গাজার 3টি এলাকায় প্রতিদিন 10 ঘণ্টা করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। সাময়িক যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর হামলায় মঙ্গলবার আরও কমপক্ষে 62 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এবারে কৃষি সংবাদ। নীলফামারীর নারী উদ্যোক্তা রুমা অধিকারী বিদেশি প্রজাতির আম চাষ করে দারুণ সফলতা পেয়েছেন। মাত্র 2 লাখ টাকা বিনিয়োগ করে শুরু করেন 1 একর জমিতে মিশ্র জাতের আম বাগান। কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় নারীদের। তার এই সফলতার পেছনে সহযোগিতা করছে কৃষি বিভাগও। এবারে প্রকৃতি সংবাদ। আসুন গাছ লাগাই, গাছের পরিচর্যা করে সবুজ সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলি। প্রতিপাদ্যে নরসিংদীতে সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার খানেপুর এলাকার সড়কের পাশে ফলদ, বনজ ও সৌন্দর্য বাড়ানোর নানা জাতের গাছের চারা রোপণ এবং বিতরণ করে সামাজিক সংগঠন পলাশের পাপড়ি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ রাসেল মাহমুদ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 33 পয়েন্ট কমে 5298 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 396টি কোম্পানির 717 কোটি 3 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 88 কোটি 8 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 82টির, কমেছে 250টির, অপরিবর্তিত রয়েছে 64টি কোম্পানির শেয়ারের দাম। সোমবার সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। মুন্সিগঞ্জের সিরাজদি খানের খাসকান্দিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য জব্দ করেছে। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিএসটিআই মহাপরিচালক জানান, অভিযান পরিচালনা করে 1.5 লাখ টাকার নকল পণ্য জব্দ ও ধ্বংস করে। এ সময় কারখানাটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। উৎপাদিত ড্রিঙ্কও যেটি দেশের বাইরে যায়, এর মতো হুবহু একটি পণ্য তারা প্রস্তুত করেছে, করে এর নাম দিয়েছে ড্রিঙ্ক, নট ড্রিঙ্কও। ড্রিঙ্ক নামে তারা এগুলি বাজারজাত করবার জন্য চেষ্টা করেছে। এবং এখানে অবৈধভাবে দেখেন বিএসটিআই লোগো ব্যবহার করা হয়েছে। নড়াইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতির বিষয়ে চ্যানেল আই সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের একটি টিম নড়াইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকল্পের অনিয়ম দুর্নীতির বিষয়ে অনুসন্ধানে অভিযান চালায়। সহকারী পরিচালক আলামিনের নেতৃত্বে 2 জন কর্মকর্তা এবং 2 জন ইঞ্জিনিয়ার সহযোগী হিসেবে অভিযানে অংশ নেন। দলটি নড়াইল শহরের হাতির বাগান এলাকায় অবস্থিত পানি শোধনাগার সহ পুরো প্রকল্পটি ঘুরে দেখেন। এখানে আমাদের যে অভিযোগ ছিল, সেই অভিযোগের যে বিষয়গুলো দেখলাম, যে আসলেই সরজনে গিয়ে আমরা দেখছি যে এখানে আসলে সেই ট্রিটমেন্টে কোনো কাজ করে না। হ্যাঁ, এগুলো সবগুলো এখন অচল অবস্থায় পড়ে আছে। এবং পৌরবাসী এখানে কোনো ট্রিটমেন্ট ওয়াটারের যে প্লান্টের যে পানি পাওয়ার কথা ছিল, সেই পানি তারা দীর্ঘদিন ধরে পায় না। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নবীন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চলছে বললেন প্রধান উপদেষ্টা। অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার। ইভিএমে ভোট দিতে না পারা মানুষ পিআর পদ্ধতি কিভাবে বুঝবে বলে বিএনপির প্রশ্ন। এই পদ্ধতির নির্বাচনের দাবি থেকে সরে আসা উচিত মন্তব্য। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাশকতা রোধে দেশ জুড়ে বিশেষ অভিযানে পুলিশ। অনলাইন অফলাইনে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টির শঙ্কা। এবং চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগের সঙ্গে সমন্বিত সচেতনতার তাগিদ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।